ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এইখানে সবই পাবেন। ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে আজ আপনার জন্য সবুজ বোলদা গল্পটি আমরা নিয়েছি সাদিকুর রহমান সোহাগ সম্পাদিত গোয়েন্দা গল্প সমগ্র বইটি থেকে। তাহলে শুরু করা যাক। এই নিয়ে পর 3বার বিশ্বজিৎবাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি, এই করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। চোখের ওপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগের দুর্নাম হবে যে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন। একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র। কন্তুরচাঁদ ঘড়িয়াল মস্ত বড়লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা ক্যাডিলাকখানা নিয়ে নিজেই ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যেই টলে পড়ল। সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান, গাড়ি গিয়ে তারই ওপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালের নেবার আগে জানা গেল তার বাপকের যে 1002 টাকার নোটের তারা ছিল, যা সে তাসের বাজি ধরবার জন্য সঙ্গে নিয়ে চলেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম ভিজানো রুমাল চেপে ধরেনি, গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়ে ওঠেনি। এরই মধ্যে কি যে হয়ে গেল, মনে হয় যেন ভুতুড়ে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিংয়ের কাহিনীও অবিকল এক। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাজতে ভাজতে বাড়ি ফিরছিল। মনটা ছিল খুব খুশ, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েছিলই, তদুপরি নামবার সময় আরও দুটো করকরে 10 টাকার নোট ওর হাতে গুঁজে দিয়ে গিয়েছিল। হয়তো নেশার ঘোরে চুকন্দর সিং সারা দিনের রোজগার প্রায় 150 টাকা জেবের মধ্যে পুরে সবে একটা গানের কলি ধরেছে। অমনি কি হলো কে জানে, মনে হল একটা মশা ভন ভং করে উড়ে এল, কিন্তু তারপর কিছুই তার মনে নেই। যখন হুঁশ হল, দেখলো একটা কাদার টিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, বের টাকাগুলো সব উঠাও। তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা আর একটা, তবে ড্রাইভার নয়, যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যিই রহস্য, কিন্তু এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎবাবু। এখানেই কি হোঁচট খাবেন তিনি? করবি নেহি। রাত তখন 12টা হবে। একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ। মুখোমুখি দুটি মাত্র বেঞ্চ আর আরোহী মাত্র একজন। কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট সস্তা ইংরেজি বই। খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি চিন্তা করছেন যেন। সামনে উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটিচি কেস পড়ে আছে। ব্যাস, সঙ্গে মালপত্র বলতে ওই ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে খ্যাংরা ঝাঁটার মতো এক ঝাড় গোঁফ, বা গালের ওপর একটা মস্ত বড় কালো আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেইটের দিকেই নজর পড়বে। পরনে ধুতির ওপর ঘি রঙের বাফতা জাতীয় কাপড়ের একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশন না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো টাইম কিছু একটা মেরামত হচ্ছে। ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বোলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গালের ওপর বসলো, ঠিক ওই আঁচিলটার পাশে। কয়েক সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরে ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভিতরে ঢুকেই চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন। পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পর জলের টাপটা দিয়ে তার জ্ঞান ফেরান হল। চোখ খুলেই আবার বন্ধ করে অর্ধনিমিলিত নয়নে তিনি একবার অস্ফুট কণ্ঠে কি যেন বললেন, তারপর যেন হঠাৎ সম্বিত পেয়ে উঠে বসলেন। হুজুর, এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটি এগিয়ে এসে বলল। কে? চিরঞ্জিত। কিছু তো মনে করতে পারছি না। মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। কি আমার অ্যাটাচি কেসটা কি হলো? আগে ঘুমননি, বেহুশ হয়েছিলেন। কিন্তু কেমন করে হলেন? পথে কিছু কিনে খেয়েছিলেন নাকি? শরবত টবর তো কিছু? বেহুশ বল কি? কতক্ষণ? আমার তো কিছু মনে পড়ছে না। না, শরবত টরবত কিছু খাইনি। বই পড়ছিলাম। তারপর কখন কি যে হল কিচ্ছু মনে নেই। কিন্তু দরজাটা বোধ হয় লক করাই ছিল। খুললে কে? ততক্ষণে পেছনের আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে।
এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা নেই তো। তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল? ওর মধ্যে যে ভীষণ দরকারি কতকগুলো কাগজপত্র ছিল, সরকারি। ভারী মুশকিল হল তো। ভদ্রলোক একটু উত্তেজিতভাবেই বললেন। এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। বলল, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল। সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরারও 2-3টে লোক কখন নেমে গেছে দেখছি। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের ওপর একটা মরা বোলতা দেখছি যে। ঠিক বোলতা নয় বোধহয়, তবে দেখতে অনেকটা বোলতার মতো। রংটা কেমন সবুজে সবুজে। সবুজ রঙের বোলতাও হয় নাকি? আরও পোকাটা এলি বা কোত্থেকে? দেখি দেখি। ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন, তাই তো, বোলতার মতোই ঠিক দেখতে, কিন্তু রং তো হলদে নয়, সবুজ। ভারী অদ্ভুত পোকা তো। এটাকে ফেলবো না, কাগজে জড়িয়ে রেখে দিই। বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেট রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সেটাও চুরি গেছে। যাক, এগুলোরও এখন আর দরকার নেই। বলেই একটানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন। আর কিছু নয়, সেই আঁচিলটা। ওটা নকল। তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজোরে ঘষতে খ্যাংরা গোফটাও আলগা হয়ে উঠে এল। এবারে চিনতে কোনো কষ্ট হল না তাকে। বিশ্বজিৎবাবু। একেই বোধ হয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা। পুলিশ সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎবাবু যে, তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্য তৈরি হচ্ছে। বিশ্বজিৎবাবু সেই থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোঁফ কামানো ছাগলা দাড়ি লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক, কখনো বা মাথার সামনের দিক কামানো, পেছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলক আটা দক্ষিণ ভারতীয় এর পোশাক, আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাদাসিধে বাঙালি আপিসবাবুর পোশাক পরে ঘুরতেন তিনি। পুলিশের সেই আত্মা চমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। ডিটেকটিভ স্টোরি লাইব্রেরিতে আজ আপনার জন্য সবুজ বোলতা। তাই এখনো যারা সাবস্ক্রাইবও করেননি তারা ঠকবেন। সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন যাতে নতুন গল্প আসলেই সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে বাকিটা শোনা যাক। পাছে কেউ সন্দেহ করে সেজন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লুকোনোর জন্য খ্যাংরা গোফ আর গালে ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎবাবুর স্ত্রীও বোধ হয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পেছনে দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও একসঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। মাঝপথে এই কাণ্ড। কোথাও কেউ নেই, চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে। বিশ্বজিৎবাবু একা। ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দু মাত্র আশঙ্কা না থাকে, সেজন্য বেরোবার সময় বেশ করা 2 পেয়ালা কফি খেয়ে নিয়েছেন। সঙ্গে থার্মোফ্লাস্কে রয়েছে আরও 2 কাপ বর্ধমান, এসে সেটুকুও খেয়ে ফ্লাস্কটা অ্যাটাচি কেসে পুরে দিয়েছেন। কোনো বিপদ আপদ দেখা দিলে সংকেত জানাবার জন্য অ্যাম্প্লিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইল আছে সঙ্গে, সেটা জামার ভিতরে পকেট লুকোনো। ঠিক পিছনের কামরাতেই রয়েছেন তার সরকারি ইন্সপেক্টর ধরম সিং। এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই, সেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং 3 বারের পর চতুর্থ বার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে। ভালোভাবেই। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎবাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে তারপর। সেই গ্যাংয়ের নেতা নিশ্চয় এতক্ষণে তাকে বিদ্রূপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা? ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে 1 বছর 30-এর 32 এর যুবক ঘরে ঢুকল। কে? নিঃসং। বসো। বিশ্বজিৎবাবু ম্লানমুখে অভ্যর্থনা জানালেন। নিঃসং সম্পর্কে বিশ্বজিৎবাবুর শ্যালো হাসিখুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুলজিতে এমএসসি পাশ করেছে। মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েছিল। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে শিগগিরই। কি ব্যাপার, সন্ধ্যা বেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে? সেজদি কই? আছে ভেতরে। বসো বসো। সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃসঙ্গ হতে পারে হে? পুলিশের চাকরি, শঙ্কা আমাদের চারিদিকে সর্বদাই মশার মতো ভং ভন করছে। ভালো কথা, তুমি তো জুলজির ছাত্র, দেখ তো এ জিনিসটা চিনতে পার কিনা।
বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিঃসঙ্গ কুকুর হয়ে দেখতে লাগলো। কি বলতা বলে মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? নিঃসঙ্গ গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, সময় বিশেষ হয়, তবে খুব রেয়ার, অর্থাৎ দুষ্প্রাপ্য। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড় লম্বা আর বিদঘুটে। জাইলেন্থেসিস উরবেরান্টাম নাকি ওই রকম একটা নাম মনে হচ্ছে। এ জাতের বোলতাদের চালচলনে সাধারণ বোলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ ক্ষমতা আছে। আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করিনি, তবে আমার জানা এক ভদ্রলোক আছেন, তুহিনানন্দ দা, তিনি এ বিষয়ে খুব পণ্ডিত, তার কাছে গেলে। তুহিনানন্দ নামটা তো বেশ নতুন, কি করেন তিনি? পেশা তার ঠিক কি আমার জানা নেই, হবে পোকামাকড় সম্বন্ধে তার জ্ঞান অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবে আছেন। জীবজন্তুর চিড়িয়াখানা নয়, পোকামাকড়ের চিড়িয়াখানা। যত রকম দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এই তার ইচ্ছা। বোধ হয় এতদিনে কাজ শুরু করেও দিয়েছেন। বেশ তো, চলো না কালি। আমিও সঙ্গে যাব, কিন্তু তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানটা বাস্তবিকই অদ্ভুত। এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে বিশ্বজিৎবাবু তা ভাবতে পারেননি। চারদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানারকম পোকামাকড়ের চাষ হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতকগুলি সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার হবে। নিঃসঙ্গ বললে, এ আপনি করেছেন কি তুহিনদা? এ যে ধান চাষের মতো সবুজ বোলতারও চাষ শুরু করে দিয়েছেন। এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা। কি যেন নাম, জাইলেন্থেসিস বেরান্টাম। মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুহিনানন্দ। হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি। উইটে নিয়েই এখন একটু রিসার্চ করছি কিনা, তা এত শুয়োপোকা কেন? গামলা ভর্তি শুয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভিতরে? ও বুঝেছি, শুয়োপাকাই তো বুঝি ওদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসিমুখে জবাব দিলেন, হ্যাঁ, সব বোলতাই শুয়োপাকা খেতে ভালোবাসে, আর চায় টাটকা তাজা গুয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ হে, ওইখানেই তো মজা। ডাক্তারেরা যেমন ইজেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে তার ওপর ছুরি চালান, এরাও তেমনি শুয়োপোকার শরীরে এক রকম রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুয়োপোকা মরে না, পালাতেও পারে না, 2 দিন 3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে। আর ওই 2-3 দিন বোলতাদেরও ভাঁড়ারে টাটকা খাবার জমা থাকে। বিশ্বজিৎবাবু এবার মুখ খুললেন, ভারী অদ্ভুত তো। নিঃসঙ্গ বলল, অদ্ভুত হলেও কথাটা নতুন নয়। বোলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই জানতে পেরেছেন। আরও কোনো প্রকারও নাকি ওই রকম অভ্যাস আছে। তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললেন, অদ্ভুত লাগছে আপনার কাছে? কিন্তু এত সব সাধারণ বোলতাই করে থাকে। এই সবুজ বোলতাদের ওই ক্ষমতাটা সবচেয়ে বেশি। এদের ইজেকশনের বিষ এত তীব্র যে শুয়োপোকা কেন, বড় বড় জীবজন্তুকেও তারা অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন ওরা ইনজেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে সব সময়েও টেরও পাওয়া যায় না। আর কাজ হয় অতি দ্রুত। প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে। আমি ওই নিয়েই রিসার্চ করছি। এমনিতে এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে, কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয়। সেই সঙ্গে বাড়ানো যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতা। পরীক্ষা করে দেখেছি, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ছাগল, ভেড়া, শুয়োরকে পর্যন্ত বেহুঁশস করে দেওয়া যায়। দেখুন না, ওইখান ঝুড়িভর্তি লেটুস পাতা রয়েছে, ওদের একবেলার খোরাক। বিশ্বজিৎবাবু অবাক হয়ে দেখছিলেন। বললেন, ধন্যি আপনি। কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে? তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, অনেক অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে। তবে ঠিক এত নয়। আসল কথা, এটিকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি। ভালো চাকরি তো পেলাম না, তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এল। কেউ যারা খবর রাখেন, আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বোলতা কিনে নিয়ে যান। আমিও গরজ বুঝে বেশ চড়া দাম হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছে উমরচাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক, হামেশাই অর্ডার দিচ্ছেন। তার আছে এক বিরাট পোল্ট্রি। হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন। কিন্তু লোকটা ভারী দয়ালু। জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার মনে।
অথচ ব্যবসার খাতিরে না মেরেও উপায় নেই। তাই তিনি এই পোকাগুলো নিয়ে যান আমার কাছ থেকে। ওদের কামড় খাইয়ে আগে তার শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে নেন, তারপর জবাই করেন বা কাটেন। জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি। কত বিচিত্র লোকই না আছে পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো। পেশায় কসাই অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোল্ট্রিটা দেখতে গেলে হয়। ঠিকানাটা জানেন? বিশ্বজিৎবাবু কৌতূহল দেখিয়ে বললেন। নিজে আমি কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন। মারাঠা ডিচের ধার দিয়ে দিয়ে যে রাস্তাটা গেছে, সেটি দিয়ে একটু এগিয়ে গেলে পাগলাডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোল্ট্রি। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। বিশ্বজিৎবাবুর সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হল। উমরচাঁদের পোল্ট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোল্ট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা ওটা। সবুজ বলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দবাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে এবং সে ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমরচাঁদের দল পোকাগুলিকে কিছুদিন ট্রেনিং দিয়ে নিচ্ছে, এ ব্যাপারে ওরা বাহাদুর সন্দেহ নেই। তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছেমতো জায়গায়। ব্যাপারটা এই রকম। খাঁচার দরজা খুলে দিতেই বোলতা উড়ে গিয়ে ওদের তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে। তারপর লাগায় ইজেশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র। সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারে বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ, ঝোপ বুঝে তাকে সর্বশান্ত করা। তখন আর এমন কিছু কঠিন নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পান্ডা উমরচাঁদ আদালতে সবই স্বীকার করল। তুহিনানন্দও সাক্ষ্য দিলেন। সাজা হল দলের। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎবাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি।